আগের সিজনে আমরা দেখেছি যে জেমস একজন সাইকো, যার মনে সবসময় পশু পাখি আর মানুষ খুন করার চিন্তা চলতে থাকে। সে অ্যালিসাকে খুন করার জন্য ভালোবাসার নাটক করতে করতে সত্যিই তার প্রেমে পড়ে যায়। তার মাথায় খুন করার যে চিন্তাগুলো আসতো অ্যালিসার সাথে থেকে, সেগুলো ধীরে ধীরে আসা বন্ধ হয়ে যায়। অ্যালিসা তার জীবন হয়ে ওঠে, কিন্তু সে তা প্রকাশ করতে বা বলতে পারতো না। হয়তো সামনে গিয়ে সে বলেও দিত। যাক, এখন আর কি করার। সিজন 2 শুরুতে আমরা বনিকে দেখতে পাই, যার গাড়িতে প্রফেসরের লেখা একটি বই আছে, আর বইয়ের ভেতর অ্যালিসার কাগজের কাটিং। সে এসব সাথে নিয়ে কেন ঘুরছে তা বোঝার জন্য আমাদের তার শৈশবে যেতে হবে। তার পরিবারে তার মা, বাবা আর সে, এই তিনজনই ছিল। তার মা তার পড়াশোনা নিয়ে খুব কঠোর থাকতো। তিনি চাইতেন যে বনি বড় হয়ে টপ ইউনিভার্সিটিতে পড়ুক। এই চক্করে তার শৈশব অন্য বাচ্চাদের মতো স্বাভাবিক ছিল না। যখন সে 17 বছরের হয় তখন তার বাবার চাকরি চলে যায়। তিনি বাড়িতে এটা না বলে অফিসের সময় গাড়ি নিয়ে বেরিয়ে যেতেন এবং সারাদিন এখানে ওখানে ঘুরে বেড়াতেন। এই কথা যখন বনির মায়ের কানে যায় তখন তিনি বাড়িতে ঝামেলা শুরু করে দেয়। তার বাবা এইসব বেশি দিন সহ্য করতে পারেনি, আর সে জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায়। তার মনে হয়েছিল বনির মায়ের উপর কোনো প্রভাব পড়বে না, কিন্তু পরদিন সকালে সে বাথরুম বন্ধ করে খুব কাঁদে। এখন সে তার সমস্ত মনোযোগ বনির পড়াশোনার উপর লাগাতে শুরু করে। একদিন বনির কাছ থেকে লিপস্টিক পেয়ে সে তার উপর রেগে উঠে, বলে এটা কি লাগানোর জিনিস। সে তাকে জোর করে লিপস্টিক খাইয়ে দেয়, যাতে সে ফালতু জিনিস ছেড়ে নিজের পড়াশোনায় মনোযোগ দেয়। এত চাপ সে সহ্য করতে পারেনি এবং কলেজের টয়লেটে বসে সে চিন্তা করতে থাকে। তখন একটা ফর্সা মেয়ে তাকে এখানে দেখে ফেলে আর বলে যায় যে এটা কি নোংরা মেয়ে। তার বলার মানে ছিল যে টয়লেটে কে বসে থাকে। তারপর আর কি, বনি তার চুলের বেনি কেটে দেয়, যার কারণে তাকে কিছুদিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়। অবশেষে পরীক্ষা হয় এবং সে সব বিষয়ে ফেল করে, কিন্তু সে তার মাকে গিয়ে বলে যে সে পাশ করেছে। এখন সে যে কোনো টপ ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। এরপর সে একটি ইউনিভার্সিটিতে পার্ট টাইম চাকরি নেই, সাথে ক্লাসও করতে শুরু করে যেন কেউ তার সম্পর্কে জানতে না পারে। আজ লেকচারের প্রথম দিন ছিল। এই লেকচারের আর কেউ নয় বরং সেই খুন হওয়া প্রফেসর। যাই হোক, এই প্রফেসরের বুদ্ধি এতই প্রখর ছিল যে সে বই বাইরে ফেলে দেয়, কারণ তার পুরো বই মুখস্থ ছিল। বনি তার দ্বারা খুব প্রভাবিত হয়। 2-3 দিন এভাবেই চলতে থাকে। তারপর প্রফেসর বনির আসল পরিচয় জানতে পারে, যে সে এখানকার স্টুডেন্ট নয়, শুধু এখানে কাজ করে। পর মুহূর্তে সে তাকে ধমক দেয় যে তার ক্লাসে কেবল টপাররাই বসে, আবার যেন আমার ক্লাসে তোমাকে না দেখি। এরপর বনি প্রফেসরের ব্যানার এবং তার বইয়ে কালি লেপে দেয়। ক্ষুব্ধ হয়ে সে বনির কাছে আসে। সে সঙ্গে সঙ্গে স্বীকার করে নেয় যে কাজটা সেই করেছে। প্রফেসর খুব অবাক হয় এবং তাকে তার ক্লাসে আসার অনুমতিও দিয়ে দেয়, কিন্তু একটা শর্ত ছিল, তাকে প্রতি সপ্তাহে একবার তার সাথে ড্রিঙ্ক করতে যেতে হবে। আর সে এই ইউনিভার্সিটিতে পড়তে পারবে, এই নাটকটা বজায় রাখার জন্য বনি সবকিছু করতে প্রস্তুত ছিল। এই জন্য নিজের বাচ্চাদের কখনো এত ভয় দেখে রাখা উচিত নয় যে তারা কোনো ভুল পথ বেছে নেয়। এরপর সে প্রতি সপ্তাহে প্রফেসর বাড়িতে যেতে শুরু করে। এই বিষয়টাকে সে ভালোবাসা ভেবে বসে, কারণ আজ পর্যন্ত কোনো ছেলে তাকে ভালোবাসার দুটো মিষ্টি কথাও বলেনি। কিন্তু এখানে তো প্রফেসর তার সৌন্দর্যের উপর পুরো কবিতা বানিয়ে ফেলে। তার খুশির সীমা থাকে না। তারপর প্রফেসর যা চাই তার সাথে তাই করিয়ে নেয়। ক্লাসরুমেও তাদের দুষ্টুমি চলতে থাকে। মাঝে মাঝে সে অন্য মেয়েদের সাথে করা কাণ্ডগুলোর ভিডিও দেখেও মন ভরাতো। এই কারণে সে সব ছবি আর ভিডিও গুচ্ছিত অবস্থায় রেখেছিল। পরদিন প্রফেসর বনির সাথে দেখা করে আর বলে যে সে তার কিছু ছবি তুলতে চায়। আগামীকাল রাতের কথা ঠিক হয়ে যায়, কিন্তু বনি অপেক্ষা করতে না পেরে আজ রাতেই প্রফেসরের বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে প্রফেসরকে অন্য মেয়ের সাথে দেখে তার মাথা ঘুরে যায়। পর্দা সরানোর পরের মুহূর্তেই মেয়েটি রেগে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর যাওয়ার সাথে সাথেই বনি একটি পাথর তুলে প্রফেসর গাড়িতে ছুঁড়ে মারে। তারপর জিজ্ঞাসাবাদের পালা শুরু হয়। বনির জানতে ইচ্ছে করে যে ওই মেয়েটা কে ছিল আর এখানে কি করতে এসেছিল। প্রফেসর বলে প্রায় 2 সপ্তাহ আগে সে আমার সাথে দেখা করেছিল। সে পরীক্ষা নিয়ে চিন্তিত ছিল, তাই সে তাকে বোঝানোর জন্য নিজের বাড়িতে ডেকে নেয়। কিন্তু প্রফেসর কোথায় জানতো যে সে তার প্রেমে পড়ে গেছে। আর একটু আগেই সে হুমকি দিয়ে গেছে যে যদি প্রফেসর না মানে তবে সে তাকে বরবাদ করে দেবে। সবাইকে বলবে যে প্রফেসর তার সাথে জোর করেছে। এখন বলো, ভালো করার তো কোনো যুগই নেই। তোমার যদি আমার উপর বিশ্বাস না থাকে তাহলে এখান থেকে বেরিয়ে যাও। প্রফেসর মাইন্ড গেমে পাকা খেলোয়াড় ছিল। তাকে কিছুই করতে হয়নি, আর তার সব কাজ বনি নিজেই করে দেয়। ওই মেয়ে বনির রাগের শিকার হয়। সেই মেয়েটির অ্যাক্সিডেন্ট করে বনি নিজে থেকেই পুলিশকে ফোন করে। ততক্ষণে ওই মেয়ে মারা যায়, যার কারণে বনির 2 বছরের জেল হয়েছে। জেলে প্রফেসর তাকে নিজের বই পাঠায়, যেটাতে তার প্রতি ভালোবাসার উল্লেখ ছিল। তার আবেগ দেখে এটা বলা ভুল হবে না যে সে প্রফেসরের ভালোবাসার জালে পুরোপুরি ফেসে গেছে। জেল থেকেই সে প্রফেসরকে চিঠি লিখে পাঠাতে থাকে। তার পাঠানো চিঠিতে প্রফেসরের ডাকবাক্সও ভরে গিয়েছিল। আর এই সময়ের মধ্যেই অ্যালিসার জেমস এখানে এসেছিল। তারপর জানা যায় যে প্রফেসরকে কেউ মেরে ফেলেছে। সেই রাতে সে এত জোরে কাঁদে যে তার চিৎকার পুরো গ্যালারি কেঁপে ওঠে। জেল থেকে ছাড়া পাওয়ার পর তার এখন একটাই উদ্দেশ্য, যেটা পূরণ করার জন্য সে বেরিয়ে পড়ে। জানা যায় যে অ্যালিসার পরিবার এখান থেকে অন্য কোথাও শিফট হয়ে গেছে।
এখান থেকে তাদের নতুন বাড়ির ঠিকানা নিয়ে সে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা অ্যালিসাকে দেখি যে এখন 19 বছরের হয়ে গেছে। ওই ঘটনার পর তাকে সোশ্যাল সার্ভিস করার শাস্তি দেওয়া হয়, আর গোয়েনের সাথে সেটাই হয়েছে যার সে ভয় পেত। বর্তমান সময়ে প্রায় 1 বছর আগে গোয়েন টনিকে ছেড়ে দেয়, যেমনটা সে সবাইকে বলে বেড়াতো। কিন্তু সত্যিটা হলো টনি তাকে ছেড়ে দিয়েছিল, যার কারণে সে প্রায় পাগল হয়ে যায়। নিজের সাথে কথা বলতে থাকতো, যেমন গোয়েনকে এখন ঘুমাতে হবে, গোয়েনকে পানি খেতে হবে ইত্যাদি। তারা ওই বাড়িটাও ছেড়ে দেয় এবং গোয়েনের সৎ বোন লির কাছে চলে আসে। এখানে এসে অ্যালিসা খুব স্বস্তি পায়। গোয়েন তার দুঃখ শোনানোর জন্য তার বোনকে পেয়ে যায়, না হলে অ্যালিসার মনে হতো সে তার মাকে সামলাতে সামলাতে নিজেও পাগল হয়ে যাবে। অ্যালিসার কাছে করার মতো কিছু ছিল না, তাই লি তাকে নিজের ক্যাফেতে কাজও দিয়ে দেয়। এ হলো লির দত্তক নেওয়া ছেলে বিলি। এই 4 জনের পরিবার এখন। এই ক্যাফেতে কাজ করতে করতে অ্যালিসার 1 বছর হয়ে গেছে। এখানে সে ট্যাডের সাথে পরিচিত হয়, যে বাচ্চাদের বোর্ডিং শেখানোর কাজ করে। দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তারপর অ্যালিসা 2 বছরের মধ্যে তার সাথে যা যা হয়েছে তাকে সব বলে দেয়, কারণ তার মনে হতো যে বিয়ের আগে তাদের মধ্যে কোনো গোপনীয়তা থাকা উচিত নয়। এরপর দুজনের বাগদান হয়ে যায়। গোয়েন তাদের জন্য খুব খুশি ছিল। পরের দিনে সে অ্যালিসার জন্য একটা ওয়েডিং ড্রেস পছন্দ করতে যায়। টনির সাথে ডিভোর্সের পর যে টাকা পেয়েছিল সেটা দিয়ে সে অ্যালিসার বিয়ে দিচ্ছে। ওদিকে দূরে গাড়িতে দাঁড়িয়ে এক অজানা ব্যক্তি তাদের উপর নজর রাখছিল। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। পরদিন সকালে লেটার বক্সে অ্যালিসা একটা চিঠি পাই, যেখানে একটা গুলি ছিল আর তাতে তার নাম লেখা ছিল। অ্যালিসার মনে হয় কোনো কলেজের বন্ধু তার সাথে মজা করছে, কিন্তু ক্যাফের বাইরে ওই লাল রঙের গাড়িটা দেখে সে বুঝতে পারে যে কেউ তার উপর নজর রাখছে। একই গাড়ি গতকালও তাদের ফলো করেছিল যখন তারা ওয়েডিং ড্রেস কিনতে গিয়েছিল। দুপুর হতে হতে সে তার আন্টিকে জিজ্ঞাসা করে ফেলে যে বাইরে দাঁড়ানো গাড়িটা কার, কিন্তু তিনি এই গাড়ি সম্পর্কে কিছু জানতেন না। এভাবে রাত পর্যন্ত গাড়িটা ওখানেই দাঁড়িয়ে থাকে। যখন অ্যালিসার সহ্য করতে পারে না, তখন সে দ্রুত ওই গাড়ির দিকে এগিয়ে যায়। পালানোর চক্করে গাড়ি ধাক্কা খায়। জানা যায় সে ছিল জেমস, যাকে দেখে সে হতবাক হয়ে যায়। আসলে হয়েছিল এটা যে 2 বছর আগে জেমসকে গুলি লাগার পর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সে বেঁচে তো যায়, তবে না বাঁচার মতোই। ডাক্তারদের অনুমান ছিল যে তার ঠিক হতে অনেক সময় লাগবে, তারপরে সে হয়তো হাঁটতে পারবে না। তাকে পুলিশের নজরে রাখা হয়। অ্যালিসার তাকে দেখা করার অনুমতি ছিল না, কিন্তু প্রতি মুহূর্তে সে শুধু অ্যালিসার কথাই ভাবত। একদিন অ্যালিসার মা তার সাথে দেখা করতে হসপিটালে আসে। প্রথমবার সে তার সাথে দেখা করেছিল আর খুশিও ছিল যে সে অ্যালিসা সম্পর্কে কিছু বলবে, কিন্তু সে আগে থেকেই তাদের ব্রেকআপের স্ক্রিপ্ট ভেবে এসেছিল। যেমন সে খোড়া হয়ে গেছে, জেলেও যাবে, এইসবে তার মেয়ের কি দোষ? তার জন্য অ্যালিসার পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে। জেমসের কাছে তার প্রত্যেকটা কথা কাটার মতো গাচ্ছিল, কিন্তু সে ঠিকই বলছিল। বুকে পাথর রেখে সে চিঠিটা লেখে। সেই দিনের পর অ্যালিসার কখনো তার সাথে দেখা করতে আসেনি। নিজের অবস্থা দেখে সে মাঝে মাঝে ভাবত যে এর চেয়ে ভালো হতো যদি সে সেদিনই মরে যেত। কিছু সময় পর তার অনেকগুলো অপারেশন হয়। তার বাবা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে, তারপর গিয়ে সে ক্র্যাচারের সাহায্যে হাঁটতে শুরু করে। জজও এটা মনে করে যে সে কাউকে বাঁচানোর জন্য খুন করেছে, তাই সে অপরাধী নয়। তাছাড়া ক্যামেরার প্রমাণ তো ছিলই। তারপরে তাকে 2 বছর বিছানায় থাকার শাস্তি দেওয়া হয়, যা যথেষ্ট। এরপর তার বাবা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে। আর যখন জেমসের গুলি লাগে সেই সময় থেকে তার বাবা একটা অনলাইন প্যারেন্টিং কোর্স জয়েন করে। সেখান থেকে সে অনেক কিছু শেখে, যেমন নিজের বাচ্চার জন্য সময় বের করে কথা বলা উচিত, সাথে কিছু না কিছু অ্যাক্টিভিটিও করতে থাকা উচিত। কিছুদিনের মধ্যে জেমস ক্রাচ ছাড়াই হাঁটতে শুরু করে। একদিন তারা বোলিং খেলতে যায়, যেখানে জেমসের বাবার হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যু হয়, যার ফলে সে পুরোপুরি ভেঙে পড়ে। এরপর সে নিজের বাড়িতে আর কখনো পা রাখেনি, কারণ ঋণ শোধ করার টাকা তার কাছে ছিল না। তার বাবার গাড়িটাই তার জন্য ঘর হয়ে ওঠে। একদিন সে ওই চিঠিটা পায়, যেটার ভেতরে একটা গুলিতে তার নাম লেখা ছিল। ভয় পাওয়ার বদলে সে এভাবে খুশি হয় যে এ বাহানায় সে অ্যালিসার সাথে দেখা করতে পারবে। পর মুহূর্তেই সে তার খোঁজ খবর নিতে বেরিয়ে পড়ে। জানা যায় যে অ্যালিসা 1 বছর আগে এখান থেকে চলে গেছে। ঠিকানা নিয়ে সে সোজা লির ক্যাফেতে পৌঁছায়। অ্যালিসাকে সামনে দেখে সে খুব খুশি ছিল, তার আনন্দের সীমা ছিল না। তখনই তাকে অন্য কারোর সাথে দেখে সে থমকে যায়। পেছনে সরে আসে সে,
এবং সেই দিন থেকে সে তার উপর নজর রাখতে শুরু করে। অ্যালিসার সাথে সাথে জিজ্ঞেস করে, এখানে কি করতে এসেছো? তার কাছে তো অজুহাত ছিলই। অ্যালিসাও জানায় যে এইরকম গুলি তার কাছেও এসেছে, হয়তো তার কোনো কলেজের বন্ধু তার সাথে মজা করছে। বাইরে থেকে অ্যালিসা দেখানোর চেষ্টা করতে থাকে যে জেমসের এখানে আসাই সে একদমই খুশি নয়, কিন্তু ভেতরে তার মনে অন্য কিছু চলছিল। কাল তার বিয়ে, তার এখানে আসা উচিত হয়নি, এটাও সে জানায়। তার এই ব্যবহার দেখে জেমসের খুব খারাপ লাগে। তারপর ভাবে যে একবার অ্যালিসার সাথে দেখা হয়েছে, এটাই অনেক। তাকে তার বাবার মৃত্যুর খবরটা দিয়ে ফিরে যাচ্ছিল, কিন্তু গাড়িটা বিগড়ে যায়। লি ভাবে যে তাকে কোনো হোটেলে ছেড়ে দিবে, কিন্তু সে মানা করে যে সে নিজে থেকেই চলে যাবে। কিন্তু গাড়ির ভেতরে জিনিসপত্র দেখে অ্যালিসার বুঝতে দেরি হয় না যে সে গাড়িতেই থাকে, আর এত রাতে কোনো মেকানিকও পাওয়া যাবে না। তাই লি তাকে আজ রাত থাকার জন্য নিজের কেবিনে জায়গা দিয়ে দেয়। সে শাওয়ারের জন্য জিজ্ঞেস করে, সেখানে শাওয়ার তো ছিল না, কিন্তু তারা বুঝতে পারে যে সে নিশ্চিতভাবে গৃহহীন। অ্যালিসা তাকে নিজের বিয়েতে ডাকতে তো চেয়েছিল, কিন্তু কোনো গন্ডগোল না হয়ে যায় তাই তাকে সাবধান করে দেয় যে সেই জন্য তার উপর নজর রাখা বন্ধ করে। আর কাল সকাল গাড়ি ঠিক হতেই এখান থেকে চলে যায়। বাইরে গিয়ে সে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি আর কাঁদতে শুরু করে। তবে তার ভয় ছিল যে জেমস এখানে থাকলে সে বেশিক্ষণ নাটক করতে পারবে না। পরদিন সকালে কনে সেজে সে বিয়ের জন্য রওনা হয়। অন্যদিকে জেমস ক্যাফের বাহিরে একটা পুকুরে ঝাঁপ দেয় গোসল করার জন্য। অ্যালিসার টেডের বিয়েতে তাদের অনেক অতিথি এসেছিল, সবার মাঝে তারা বিয়ের জন্য প্রস্তুত হয়। এদিকে জেমস গোসল করে আর গাড়ি সারিয়ে বেরিয়ে পড়ে। হঠাৎ তার সামনে অ্যালিসা এসে পড়ে। তার মুড খারাপ ছিল, কিছু বলার মতো অবস্থায় ছিল না। জেমস ভাবে সামনে গিয়ে খাওয়ার বাহানায় সে জিজ্ঞেস করে নিবে। সামনে গিয়ে তার একটা রেস্টুরেন্টে থামে। ওয়েটার এসে তাদের বিয়ের পোশাক দেখে শুভেচ্ছা জানায়। অ্যালিসা তাকে জানায় যে তার একটা জানাজা থেকে আসছে, মানে তার জবানে কোনো কিছু আটকায় না, যাকে তাকে যা খুশি বলে দেয়। তাকে এত চিন্তিত দেখে জেমসের মনে হয় যে তার ওই চিঠির কথাটা বলে দেওয়া উচিত। তাই সে জিজ্ঞেস করে সে যে চিঠিটা পাঠিয়েছিল সেটা সে পেয়েছে কিনা। অ্যালিসা তো চিঠিটা পেয়েছিল, কিন্তু তাতে কি লেখা ছিল এত পুরনো কথা তার মনে নেই। তবে এটা মিথ্যা, আসলে তার জেমসের চিঠির প্রত্যেকটা অক্ষর ভালো করে মনে ছিল। চিঠিতে সে লিখেছিল যে ডিয়ার অ্যালিসা, আমি তোমার সাথে আর কখনো দেখা করতে চাই না। তোমার জন্য আমি একজনকে মেরে ফেলেছি, তাই আমি তোমাকে ঘৃণা করতে শুরু করেছি। তোমার মনে আমার জন্য যে ফিলিংস আছে, আমার মনে তোমার জন্য সেরকম কিছুই নেই, তাই প্লিজ আমাকে একা ছেড়ে দাও। চিঠির কথা মনে করে সে এতটাই রেগে যায় যে ফিরে যাওয়ার জন্য জেদ করতে থাকে। তার বিয়ে হয়ে গেছে আর সে জানে না যে সেখানে জেমসের সাথে কি করছে। এরই মাঝে তাদের গাড়িটা টো করে নিয়ে যাওয়া হয়। জেমস কাঁদতে শুরু করে, কারণ তাতে তার বাবার অস্থি ছিল। ছোট ছোট তারা সেখানে পৌঁছায়, কিন্তু তারা গাড়ি তখনই পাবে যখন ফাইন ভরবে। তারা নো পার্কিং জোনে গাড়ি পার্ক করেছিল। অ্যালিসা অনুরোধ করতে থাকে যে এইমাত্র তাদের বিয়ে হয়েছে, তারা হানিমুনে যাচ্ছে। অনেক কাকুতি মিনতি করার পরও ওই ব্যক্তি ফাইন ছাড়া গাড়ি ছাড়তে রাজি হয় না। তাদের অফিস কখন পর্যন্ত খোলা থাকবে জেনে তারা টাকা আনতে চলে যায়, কিন্তু জেমসের কাছে টাকা ছিল না, না অ্যালিসার কাছে। কিন্তু অ্যালিসা কিছু একটা ভেবে রেখেছিল। বাইরে বেরিয়ে তারা 5টা বাজার অপেক্ষা করতে থাকে। ততক্ষণ অ্যালিসা ঘুমিয়ে পড়ে। এখন না তো কখনো না, এটা ভেবে জেমস তাকে আই লাভ ইউ বলার প্র্যাকটিস করতে থাকে। হঠাৎ সে জেগে উঠলে জেমস চুপ হয়ে যায়। 5টার পর তারা ভেবেছিল সবাই চলে গেছে, কিন্তু সেখানে একজন এখনো উপস্থিত আছে। কিন্তু সে শুধু একজন দর্শকের মতো দেখতেই থাকে, আর তারা গেট ভেঙে পালিয়ে যায়। সামনের নির্জন রাস্তায় এক অজানা মেয়েকে দেখা যায়। তাকে লিফট দেওয়ার জন্য তারা গাড়ি থামায়, কিন্তু তারা কোথায় জানতো যে এই মেয়েটি অনেক সময় ধরে তাদের পিছুই করছে, আর তাদের মারার জন্য প্রথম চাল চেলে দিয়েছে। কিছু দূরে গিয়ে গাড়ির হাওয়া বেরিয়ে যায়। বনে ঝট করে নেমে টায়ার থেকে ছুরিটা বের করে নেয়, আর তারা কিছুই বুঝতে পারে না। তাদের খতম করার জন্য বনের কাছে সোনালি সুযোগ ছিল, তবুও সে কেন জানি থেমে যায়। কিছু দূর গাড়ি ধাক্কা দেওয়ার পর তারা একটা হোটেল পায়, কিন্তু সেখানে গিয়েও কোনো সমাধান হয় না। এই এলাকায় একজনই মোটর মেকানিক ছিল যে গাড়ি ঠিক করতে পারত, তবে কোনো কারণে সে আজ নেই। এদিকে এখানে রুম তো খালি আছে, কিন্তু টাকা ছিল না। তখন বনি এগিয়ে আসে আর নিজের টাকায় 2টো রুম বুক করে। এরপর তারা একসাথে বসে ড্রিঙ্ক করে। এখানে বনি তাদের জানায় যে তার একজন বয়ফ্রেন্ড ছিল, কিন্তু কেউ তাকে মেরে ফেলেছে। এখন সে খুব একা হয়ে গেছে। এটা শোনা মাত্র হোটেলের মালিক তার পেছন পড়ে যায়। যেই অ্যালিসার জেমস ঘুমাতে যায়, সে তার দুঃখের কথা বনের সামনে বলতে শুরু করে, বলে তার বউ পালিয়ে গেছে, সেও তার মতো খুব একা। বনি তার থেকে পিছু ছাড়ানোই ঠিক মনে করে, কিন্তু এই তো তার রুম পর্যন্ত পৌঁছে যায়। হেরে গিয়ে বনি বন্দুক বের করে তার উপর তাক করে। বেচারা প্রাণ ভয়ে শুকিয়ে যায়। বনি তাকে মারতে তো চায়নি, কিন্তু ভুলবশত বন্দুক নিচে পড়ে ফায়ার হয়ে যায়। গুলি তার মাথা ভেদ করে বেরিয়ে যায়। পরের মুহূর্তে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। জেমস ভাবে কেউ হয়তো বোমা ফাটিয়েছে। ওদিকে অ্যালিসা বড় দ্বিধায় পড়ে যায়। একদিকে ছিল টেড, যার কাছে চাকরি, বাড়ি, পরিবারের সবকিছু আছে। অন্যদিকে ছিল জেমস, যার কাছে একটা ভাঙা গাড়ি ছাড়া আর কিছুই নেই। অ্যালিসা বুঝতেই পারছিল না যে সে টেডের কাছে ফিরে যাবে নাকি জেমসের সাথে থাকবে। এই ভাবতে ভাবতে রাত কেটে যায়। সকাল হতে হতে তার মাথায় ট্যাডের কাছে ফিরে যাওয়ার ভূত চেপে বসে। মেকানিক ডাকার জন্য সে হোটেলের মালিকের কাছে যায়, কিন্তু তাকে কোথাও পাওয়া যায় না, কারণ তার তো পার্মানেন্ট ছুটি হয়ে গেছে। এর এখানকার ফোন ব্যবহার করে মেকানিক ডেকে নেয়, যার টাকাও বনিয়ে দেয়। তারপর অ্যালিসা জেমসকে জানায়
যে তাকে এখনই বাড়ি ফিরে যেতে হবে। তাকে তার কাছে রাখার একটাই উপায় ছিল। জেমস বলে দেয় যে ওই ব্রেকআপের চিঠিটা তার মা তাকে দিয়ে লিখিয়েছিল যখন সে হসপিটালে ভর্তি ছিল। এটা জানার পরও অ্যালিসার মন বদলায় না, তাই রাগের মাথায় সে বনিকে ছেড়ে অ্যালিসার বাড়ির দিকে রওনা দেয়। বনিকে তো বদলা নিতেই হতো, তাই পরের সন্ধ্যায় সে ড্রেস ফেরত দেওয়ার বাহানায় অ্যালিসার ক্যাফেতে পৌঁছে যায়। তাকে এখানে দেখে অ্যালিসা খুব অবাক হয় যে বনি এখানকার ঠিকানা কিভাবে পেল। যাই হোক, তাকে ওখানে একা ফেলে আসার জন্য সে খুবই লজ্জিত ছিল। তারপর বনির আপ্যায়নের জন্য সে কিছু খাবার আনতে যায়। ওদিকে বনি বন্দুকের কারণে চেয়ারে বসতে পারছিল না। ঘুরে গিয়ে বন্দুকটা যেই বাহিরে বের করে, বাইরে থেকে আসা জেমস তাকে বন্দুক সহ ঢেকে ফেলে। পরের মুহূর্তে সে এমার্জেন্সি কল করে, কিন্তু লাইন কেটে কেটে আসছিল, তাই কিছু বলতে পারে না। কোনোভাবে জানালা দিয়ে ভেতরে ঢুকে। ততক্ষণে বনি বন্দুক দেখিয়ে অ্যালিসাকে ধমকাতে শুরু করেছে। প্রফেসর ক্লাইভ আমার বয়ফ্রেন্ড ছিল, যাকে এরা মেরেছে। তো প্রফেসরকে মারার কারণ কি ছিল? এই প্রশ্নের উত্তর জানার জন্যই বনি তাকে এতদিন বাঁচিয়ে রেখেছিল। জেমসও হাতে ছুরি নিয়ে সেখানে লুকিয়ে তাদের কথা শুনতে থাকে। অ্যালিসা মনে মনে মেনে নেয় যে আজ সে মরতে চলেছে, আর তারপরে সেই রাতের ঘটনা শোনাতে শুরু করে সে। কিন্তু বনি মানতে রাজি ছিল না যে প্রফেসর চরিত্রহীন লোক ছিল। তার চোখতে সে ফেরেস্তার মতো লোক ছিল। সে অ্যালিসাকে ধমকাতে থাকে যে এখনই এখানে জেমসকে ডাকো। তখনই বাইরে পুলিশের গাড়ি এসে থামে। বনি তাকে ধমকায় যে যদি সে পুলিশকে কিছু বলার চেষ্টা করে তাহলে বন্দুক তার হাতেই আছে। তার সাথে সাথে আজ একজন পুলিশও মরবে। পরের মুহূর্তে পুলিশকর্মী ভেতরে আসে, কারণ এই লোকেশন থেকে কেউ এমার্জেন্সি কল করেছিল। অ্যালিসা জানায় যে এখান থেকে তো কেউ কল করেনি, সবকিছু ঠিক আছে। তবে সে পুলিশ বলে কিছুই ঠিক নেই, এই এলাকায় একজন খুনি ঘুরছে। এখান থেকে 2 ঘন্টার দূরত্বে এক হোটেলের মালিকের খুন হয়েছে। খুনি মালিককে গুলি মেরেছে। অ্যালিসা মনে মনে বুঝতে পারে যে হোটেলে তারা থেমেছিল সেই মালিকেরই কথা হচ্ছে। হয়তো বনি তাকে মেরে ফেলেছে, তাই সে তাদের নিজের রুমের ভেতর আসতে দিচ্ছিল না। অ্যালিসা বিলের উপর হেল্প লিখে পুলিশকে দেয়, কিন্তু সে তো বিল নিতেই রাজি ছিল না। এভাবেই বিল পে করে সে এগোতে থাকে। তখনই তার নজর বনের বন্দুকের উপর পড়ে। তার বুঝতে দেরি হয় না যে অ্যালিসা বিপদে আছে। বাহিরে বের হয়েই সে কন্ট্রোল রুমে যোগাযোগ করে। ওদিকে বনি অ্যালিসার উপর গান পয়েন্ট করে দরজা লক করায়, আর জেমসকে এখানে ডাকার জন্য ধমকাতে থাকে। অ্যালিসা জানাই যে সে ফিরে গেছে। এরই মধ্যে জেমসে ধরা পড়ে যায়। 2টো ছুরি নিয়েও সে সন্তুষ্ট ছিল না, যার ফলে আওয়াজ পেয়ে বনি তাকে ধরে ফেলে। এই জন্যই বলে লোভে পাপ, পাপে মৃত্যু। বনি তাদের দুজনকে একসাথে বসায়, আর তারপর সত্যিটা কি তা জিজ্ঞেস করতে থাকে। কিন্তু যে সত্যিটা সামনে আসে সেটা তো তারা বদলাতে পারে না। হঠাৎ সে দুজনকে মেরে ফেলে। শৈশব থেকে চাপ সহ্য করার কারণে তার মস্তিষ্ক পচে গিয়েছিল, তাই সে একটু বেশি ওভার থিঙ্কিং করত। সে আসলে তাদের মারেনি, কারণ সে বুঝতে পেরেছিল যে এরা প্রফেসরের সম্পর্কে সত্যি কথাই বলছে। তারপরে তার নিজের কষ্ট তো কোনোভাবে মেটাতে হতো, তাই সে নিজের উপর বন্দুক তাক করে। আর ট্রিগার চাপার আগেই এরা দুজন তার উপরে ঝাঁপিয়ে পড়ে আর বন্দুক কেড়ে নেয়। এটাই হয়, যে কখনো কারো ভালোবাসা পায়নি সে সহজেই কারো কথাই ভুলে যায়, আর মিথ্যা দেখানোকে সত্যি বলে বিশ্বাস করে বসে। সামনের জন তাদের ব্যবহার করতে থাকে, আর তারা বুঝতেই চায় না যে সত্যিটা কি। সবকিছু হারানোর পরে শেষে তার উপলব্ধি হয় যে সবই মিথ্যে ছিল। কিছুক্ষণ পর পুলিশও এসে যায়। এরপর তাদের পুরো পরিবারকে পুলিশ স্টেশনে যেতে হয়। বনি নিজের উপর দোষ স্বীকার করে নেয়, তাই তাদের জবানে নিয়ে ছেড়ে দেওয়া হয়। ওই দুর্ঘটনার পর অ্যালিসের মস্তিষ্ক গভীর প্রভাব পড়ে। সে ওই সময়টার মধ্যেই আটকে ছিল যখন তখন প্রফেসরের চিন্তা তার মনে ঘুরপাক খেত। হঠাৎ সে এখান থেকে কোথাও গায়েব হয়ে যায়। একটা চিঠি রেখে গিয়েছিল যে আমি একটা কাজে যাচ্ছি, ফিরে আসবো, জেমসের খেয়াল রেখো। কিন্তু সে এমন কেন লিখলো যে জেমসের খেয়াল রেখো? এই কথা চিন্তিত হয়ে জেমস তাকে সব জায়গায় খুঁজতে থাকে। কোনো ব্রিজ থেকে লাফিয়ে পড়েনি তো? মন না মানায় সে টেডের বাড়িতেও যায়, এটা জেনেও যে সে রেগে গিয়ে তার মুখ ভেঙে দিতে পারে। তবে জানা যায় যে অ্যালিসা এখানেও আসেনি। হঠাৎ তার মনে পড়ে যে সে কোথায় থাকতে পারে। সে ঘন্টার পর ঘন্টা গাড়ি চালিয়ে প্রফেসরের বাড়িতে পৌঁছায়। সে ওখানেই ছিল। আসলে অ্যালিসার নিজের ভয়ের উপর জব্দ পেতে হতো। সে নিজের ভয়ের সাথে লড়াই করছে, ভয়ের মুখোমুখি হয়ে প্রফেসরকে চিরদিনের জন্য মন থেকে বের করে দিচ্ছে। এই আশাতেই সেখানে এসেছিল। তাকে থেকে জেমস বলে ওঠে, আমার মনে হয়েছিল তুমি কিছু করে না বসো। এরপর জেমস তার বাবার অস্থি সেখানে নিয়ে পৌঁছায়, যেখানে তার মার বাবা প্রথমবার দেখা করেছিল। তাদের অস্থি বিসর্জন দিয়ে তারা সামনে এগিয়ে চলে। শেষে তারা একটা পাহাড়ের উপর বসে সুন্দর সময় কাটাচ্ছিল, যেখানে জেমস বুঝতে পারে অ্যালিসা তাকে এখনও ভালোবাসে, আর তারা নিজেদের জীবনকে নতুনভাবে শুরু করার সিদ্ধান্ত নেয়। আর এইভাবেই এই সিরিজের এখানেই সমাপ্তি ঘটে।